Hi everyone, it's Orgo. Welcome back to my channel The Realm of Literature. আজকের ভিডিওতে আমরা রোমান্টিসিজম পার্ট 3 আলোচনা করব, যার মধ্যে থাকবেন দুজন মেজর পোয়েট জন কিটস অ্যান্ড পিবি শেলি। চলো শুরু করা যাক। জন কিটসের ক্রিটিক্যাল আইডিয়া এবং পোয়েট্রিগুলো কিভাবে জানা যায়। কিটসের লেটার হলো সেগুলো একটা ইম্পর্টেন্ট সোর্সেস যেগুলো থেকে তার পোয়েট্রি সম্পর্কে জানা যায়। তিনি বিলিভ করতেন দ্য পোয়েট্রি শুড নট হ্যাভ এ টু প্যালেবল ডিজাইন, ইট শুড নট ওপেনলি ট্রাই টু পারসুয়েড অর কনভার্ট দ্য রিডার। পোয়েট্রি কখনো উচিত নয় যে একজন রিডারকে পারসুয়েট করা বা কনভার্ট করার চেষ্টা করা। তিনি পোয়েট্রির ক্ষেত্রে ইমাজিনেশন, বিউটি অ্যান্ড সেন্সুয়াস এক্সপিরিয়েন্সকে বেশি গুরুত্ব দিয়েছেন। তার মেজর থিমসগুলো কি ছিল? সেন্ট্রাল থিম হচ্ছে কনফ্লিক্ট বিটুইন দ্য ট্রান্সিয়েন্ট এভরিডে ওয়ার্ল্ড অ্যান্ড ইটার্নিটি। এই দুটোর মধ্যে কনফ্লিক্ট তার যে পোয়েট্রি মেইন সেন্ট্রাল থিম। পোয়েট্রি, বিউটি অ্যান্ড ইমাজিনেশন এটা কি অফার করে? একটা সেন্স অফ টাইমলেসনেস এর পারফরমেন্স। এবার ইনফ্লুয়েন্স অফ আর্লি রোমান্টিক্স। কিটস কাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন? ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ। যদিও তার পোয়েটিক স্টাইল কিন্তু তাদের থেকে আলাদা ছিল। অন্যান্য রোমান্টিক পোয়েটদের মতো হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ইমাজিনেশন, নেচার, ইমোশন, মেডিভেলিজম অ্যান্ড সুপার ন্যাচারাল। অন্যান্য রোমান্টিক পোয়েটদের মতো কিন্তু তিনি ইমাজিনেশন, নেচার, ইমোশন, মেডিভেলিজম অ্যান্ড সুপার ন্যাচারালের দিকে অ্যাট্রাক্ট হয়েছিলেন। নেক্সট হলো 1818 এসে তার একটা ওয়ার্ক এন্ডিমিয়ান। এটা একটা লং পোয়েম ছিল যেটা 4 বুকসে ডিভাইডেড ছিল এবং এটা গ্রিক মাইথোলজির উপর বেস করে লেখা হয়েছিল। মেইন থিম কি ছিল? সার্চ ফর আইডিয়াল লাভ অ্যান্ড হ্যাপিনেস বিয়ন্ড দ্য আর্থলি পসিবিলিটি। 1819 ছিল আরেকটা ওয়ার্ক যেটার নাম হচ্ছে দ্য ফল অফ হাইপেরিয়ন। এটা ইনফ্লুয়েন্স হয়েছিল জন মিল্টনের দ্বারা। এটা একটা আনফিনিশ পোয়েম ছিল এবং এটা ডিল করে যে ফল অফ যে ওল্ড গডস তাদের পতন অ্যান্ড দ্য রাইজ অফ নিউ গডস, নতুন যে গড তাদের উত্থান, এই নিয়ে। লং নারেটিভ পোয়েমস। কিটস কিন্তু লং নারেটিভ পোয়েমস ইউজ করতেন কি ডেভেলপ করার জন্য? তার ক্যারেক্টারিস্টিক স্টাইল, যেমন লাশ অ্যান্ড সেন্সুয়াস ইমেজারি, প্রিসাইজ ডেসক্রিপশন, রিচ ভিজুয়াল অ্যান্ড সেন্সরি ডিটেলস, এগুলো। ইম্পর্টেন্ট ন্যারেটিভ অ্যান্ড ব্যালেড পোয়েম কি ছিল তার? ইজাবেলা, লেমিয়া, দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস, লা বেলে ড্যামসেন্স, মার্সি ইত্যাদি। এগুলো কি এক্সপ্লোর করে? ইমোশন ভার্সেস রিয়ালিটি, impermanence of love, search for elusive beauty, supernatural and irrational experience. মেডিভেলিজম। অন্যান্য রোমান্টিক পোয়েটদের মতো কিটসও কিন্তু মেডিভেলিজম এর দিকে বা মিডল এজের দিকে কিন্তু অ্যাট্রাক্টেড ছিলেন। তিনি এই যে মেডিভেলিজমের দিক থেকে তিনি কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছেন সেটা হচ্ছে থমাস পার্সির লেখা যে রেলিক্স অফ অ্যানশিয়েন্ট ইংলিশ পোয়েট্রি 1765 এর দ্বারা। তাছাড়াও যে থমাস চ্যাটার্টন ছিলেন, যাকে একজন প্রি রোমান্টিক ফিগার হিসেবে ধরা হয়, তার দ্বারাও কিন্তু তিনি ফ্যাসিনেটেড হয়েছিলেন। ব্যালেড ফর্ম। কিটস এই ব্যালেড ফর্ম ইউজ করেছিলেন কি এক্সপ্লোর করার জন্য? ইরেশনাল, আনকনশিয়াস অ্যান্ড সুপার ন্যাচুরালকে এক্সপ্লোর করার জন্য। তার মেজর ব্যালেডগুলো লেখা হয়েছিল 1818 থেকে 1820 মাঝে। ওডস, তিনি হচ্ছে মাস্টার ছিলেন এই ওডস লেখার ক্ষেত্রে। কিটস এই ওডসে তিনি এক্সপ্লোর করেছেন ফান্ডামেন্টাল টেনশনস অ্যান্ড কন্ট্রাডিকশনস। কিসের মধ্যে? প্লেজার ভার্সেস পেইন, বিউটি ভার্সেস ডিকে, ড্রিম ভার্সেস রিয়ালিটি, ইমাজিনেশন ভার্সেস অ্যাকচুয়ালিটি, লাভ ভার্সেস ডেথ অ্যান্ড পারমানেন্স ভার্সেস ইমপারমানেন্স। সাফারিং অ্যান্ড পোয়েট্রি। কিট বিলিভ করতেন যে সাফারিং দরকার একটা হিউম্যান মাইন্ড আর সোলের ডেভেলপমেন্টের জন্য। তার ফেমাস আইডিয়া কি ছিল? এ ওয়ার্ল্ড অফ পেইনস অ্যান্ড ট্রাভেলস হেল্পস টু স্কুল অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যান্ড মেক ইট এ সোল। যে পেইন আর ট্রাভেলের দ্বারা একটা সোল বুদ্ধিমান হয়ে ওঠে। সেন্সুয়াসনেস অ্যান্ড সিনাস্থেসিয়া। কিটসের পোয়েম কিন্তু সেন্সুয়াস ইমাজিরির জন্য কিন্তু বিখ্যাত। তিনি ডিফারেন্ট সেন্সেস, বিভিন্ন সেন্স রয়েছে, সেন্সগুলোকে কম্বাইন করতেন। এই যে কম্বিনেশন, এটাকে বলা হয় সিনাস্থেসিয়া। এক্সাম্পল কি? ওড টু নাইটেঙ্গেল, যেটা এখানে তিনি টেস্ট, সাইট, সাউন্ড, মুভমেন্ট আর হিট এগুলোকে তিনি অল টুগেদার কম্বাইন করেছিলেন। এবার চলেছে ওড টু অটম। এটা কি শো করে? কিটসের যে কন্ট্রোল, রিদম, সাউন্ড, ইমাজিনের উপরে এগুলোকে দেখায়। এখানে অটম প্রেজেন্ট করছে পজিটিভলি অ্যাজ এ সিজন অফ রাইপনেস হিসাবে, অ্যাবান্ডেন্স অ্যান্ড ফুলফিলমেন্ট, এগুলো রাদার দেন সিম্পল ডিকে। যে অটম শুধুমাত্র ডিকে বা ক্ষয় ঘটায় না, বরং এটা রাইপনেস, অ্যাবান্ডেন্স এবং ফুলফিলমেন্টও দেয়। নেক্সট চলে আসি ওড অন এ গ্রেসিয়ান আর্ন। এটা ভীষণ ইম্পর্টেন্ট পোয়েম কিটসের লেখা। এই আর্ন এখানে রিপ্রেজেন্ট করছে একটা পারফরমেন্স অফ আর্ট। আর্ট ক্যান প্রিজার্ভ হিউম্যান বিউটি অ্যান্ড এক্সপিরিয়েন্স বিয়ন্ড টাইম অ্যান্ড মর্টালিটি। একমাত্র টাইম আর মর্টালিটির ওপারে গিয়ে কোনো এক্সপিরিয়েন্সকে যদি প্রিজার্ভ করতে পারে বা বিউটিকে প্রিজার্ভ করতে পারে, সেটার নাম হচ্ছে আর্ট। ফেমাস কনক্লুশন কি ছিল? বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ বিউটি। এই লাইনটি কিন্তু এই যে ওড অন এ গ্রেসিয়ান আর্ন এটা থেকে নেওয়া হয়েছে। বিউটি অ্যান্ড ট্রুথ। কিটসের জন্য বিউটি আর ট্রুথ একদম ক্লোজলি কানেক্টেড। আর্টিস্টিক বিউটি কি রিভিল করে? একটা ডিপার ট্রুথ অ্যাবাউট এক্সিস্টেন্স, এই যে অস্তিত্ব একটা সত্য উদ্ঘাটন করে। আর আর্ট পজেস করে একটা পার্মানেন্স, যেটা হিউম্যান লাইফ সেই অমরত্ব সেটা দিতে পারে না। সুতরাং লাইফ ইজ ইমপারমানেন্ট বাট আর্ট ইজ পার্মানেন্ট। মর্টালিটি অ্যান্ড ট্রান্সিয়েন্স। কিটস কিন্তু নিজের ডেথ সম্পর্কে এবং সাফারিং এবার যে টেম্পোরারি নেচার অফ হিউম্যান লাইফ এটা সম্পর্কে কিন্তু কনসিয়াস ছিলেন, এবং তার যে নিজের আর্লি ডেথ মানে অল্প বয়সে মৃত্যু, এটাকে কিন্তু তাৎপর্যপূর্ণ বানিয়ে দেয়।
তিনি টিউবারকুলোসিসে মারা গেছেন 25-26 বছর বয়সে। একটা সনেট ছিল, তার নাম হলো When I Have Fears That I May Cease to Be। এই সনেটে তিনি তার ভয় এবং পোয়েটিক পোটেনশিয়াল কমপ্লিট করার আগেই তিনি মারা যাবেন, এই ভয়টা তিনি পেশ করেছেন। এটা সলিটিউড, মর্টালিটি, লস অফ আর্টিস্টিক অ্যাচিভমেন্ট এগুলো রিফ্লেক্ট করে। নেক্সট হচ্ছে দ্য ওয়েল অফ সোল মেকিং। এই যে এটা ছিল একটা লেটার, এই লেটার্সের মধ্যে কি ডিসক্রাইব করেছে ওয়ার্ল্ডকে একটা ওয়েল অফ সোল মেকিং হিসাবে। এখানে আইডিয়াটা সাজেস্ট করে কি হিউম্যান সাফারিং অ্যান্ড এক্সপিরিয়েন্স কন্ট্রিবিউট করে কি সে একটা সোলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কিটস এজ এ রোমান্টিক পোয়েট কেমন ছিল? কিটসকে রিগার্ড বা ধরে না হয় রোমান্টিক পোয়েট পার এক্সিলেন্স হিসাবে। শেলিজ অ্যাডোনিস। কিটসের মৃত্যুর পরে পিবি শেলি কিন্তু অ্যাডোনিস লিখেছেন। এটাই কিন্তু কিটসকে একটা বিউটিফুল ইয়াং পোয়েট হিসাবে প্রেজেন্ট করা হয়েছে, যার লাইফ এবং ক্যারিয়ার প্রিম্যাচুরলি কাট করে দেওয়া হয়েছে। এবার চলেছে পিবি শেলি। শেলি হচ্ছে একজন রেভলিউশনারি রোম্যান্টিক পোয়েট ছিলেন। রেভলিউশনারি মানে যে বিপ্লব, র্যাডিক্যাল অ্যান্ড নন কনফর্মেন্ট সাইড অফ ইংলিশ রোম্যান্টিসিজম, এই সাইডটা পেশ করে। যেমন বেঙ্গলি লিটারেচার একটা মাইকেল মধুসূদন দত্ত আছে না, যে টাইপের বিদ্রোহী বলবো না, একটু আনকনভেনশনাল। যেমন বিভীষণকে খারাপ বানিয়ে দিয়েছে, রাবণকে ভালো বানিয়ে, ইন্দ্রজিৎকে ভালো বানিয়ে দিয়েছে, এই টাইপের। ইংলিশ লিটারেচার এরকম ছিলেন পিবি শেলি। হি কন্ট্রাস্টলি চ্যালেঞ্জ দ্য কনভেনশনাল অথরিটি অ্যান্ড এস্টাবলিশড ইনস্টিটিউশনস। তিনি যে কনভেনশনাল অথরিটি এটাকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি কিকসের বিরুদ্ধে রেবেল করেছেন, বিপ্লব করেছিলেন ফ্যামিলি, চার্চ, ম্যারেজ, ক্রিশ্চিয়ানিটি, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল টাইরানি এগুলোর প্রতি। তিনি একজন ইন্ডিভিজুয়ালিস্ট অ্যান্ড আইডিয়ালিস্ট ছিলেন। পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল কনসার্নস কিটসের মতো কিন্তু শেলি অনেক বেশি পরিমাণে পলিটিক্যাল সোশ্যাল ইস্যুর প্রতি কিন্তু নিজে যে ক্ষোভ সেটা ব্যাখ্যা করেছেন বা ব্যক্ত করেছেন। তিনি সাপোর্ট করেছেন ফ্রিডম, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিসকে। তিনি অপারেশন আর টাইরানিকে কিন্তু অপোজ করেছিলেন। তিনি বিলিভ করতেন যে হিউম্যানিটি কুড অ্যাচিভ পারফেকশন অফ আর্থ ইফ পিপল ওয়ার ফ্রিড ফ্রম অপ্রেসিভ সোশ্যাল সিস্টেমস। তিনি বিশ্বাস করতেন যে হিউম্যানিটি পারফেক্ট হতে পারে পৃথিবীতে যদি সকলকে এই যে সমাজের যে দমনমূলক নীতি এটা থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়। কুইন ম্যাব 1813 এসেছিল। এটা শেলি ফার্স্ট মেজর পোয়েম ছিল এবং এটা কি অ্যাটাক করে? ইনস্টিটিউশনাল রিলিজিয়ন অ্যান্ড কনভেনশনাল মোরালিটিকে। এটা একটা ইউটোপিয়ান ভার্জন অফ হিউম্যান লাইফ প্রেজেন্ট করে, আদর্শ হিউম্যান লাইফ। এখানে শেলি আর্গিউ করেন সিম্পল ভার্চু, ন্যাচারাল হ্যাপিনেস, ফ্রিডম ফ্রম অপ্রেসিভ ইনস্টিটিউশন এগুলো। এখানে তার আইডিয়াগুলোকে র্যাডিক্যাল এবং ডেঞ্জারাস গণ্য করা হয়েছে কাদের দ্বারা? কনজারভেটিভ সোসাইটি দ্বারা। নেক্সট হচ্ছে শেলি অ্যান্ড রিলিজিয়ন। শেলি কিন্তু ক্রিশ্চিয়ানিটির যে অর্থোডক্স সেটাকে রিজেক্ট করেছেন। হি রিফিউজ টু উইথড্র প্যাম্পলেট, হি ওয়াজ এক্সপেলড ফ্রম অক্সফোর্ড। নিজের একটা প্যাম্পলেট তাকে উইথড্র করে নিতে বলা হয়েছিল, কিন্তু তিনি উইথড্র করেননি, যার জন্য তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এক্সপেল করে দেওয়া হয়েছিল। অ্যাড্রেস টু দ্য আইরিশ পিপল। শেলি তারপরে ডাবলিন গেলেন এবং সেখানে আইরিশ পিপলদের উদ্দেশ্যে একটা অ্যাড্রেস করলেন। তিনি সাপোর্ট করেছেন ক্যাথলিক ইমানসিপেশন, সোশ্যাল জাস্টিসকে। উইলিয়াম গডউইন। শেলি কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন? যে র্যাডিক্যাল ফিলোসফার ছিলেন উইলিয়াম গডউইন, তার দ্বারা। গডউইন নিজেও কিন্তু ওয়ার্ডসওয়ার্থ এবং অন্যান্য রোম্যান্টিক পোয়েটদের দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন। নেক্সট হচ্ছে দ্য মাস্ক অফ অ্যানার্কি। এটা যে 1890 যে পিটারলু ম্যাসাকার হয়েছিল, এটা রেসপন্স হিসাবে এটা লেখা হয়েছিল। এটা একটা মেজর পলিটিক্যাল রেভলিউশনারি পোয়েম ছিল এবং এটা যে ওয়ার্কিং ক্লাসের যে রেভলিউশন সেটার দিকে ফোকাস করে। নেক্সট ইংল্যান্ড ইন 1819। এটা একটা পলিটিক্যাল সনেট ছিল যেটা করাপ্ট পলিটিক্যাল সিস্টেম অফ ইংল্যান্ডকে এক্সপোজ করে। নেক্সট হচ্ছে প্রমিথিউস আনবাউন্ড 1820। এটা শেলির মোস্ট সাকসেসফুল লং পোয়েম ছিল, যেটা বেস করে লেখা হয়েছিল কিছু গ্রিক মিথ যেটা ছিল প্রমিথিউস, সেটার উপরে। এখানে প্রমিথিউস ভগবানের কাছ থেকে বা গডের কাছ থেকে ফায়ার চুরি করেছিল এবং হিউম্যানিটিকে দান করেছিল। শেলির ভার্সনে যে প্রমিথিউস আনবাউন্ড লিখেছিল সেখানে প্রমিথিউসকে প্রেমের সহিত দেখানো হয়েছে। তাকে একটা সিম্বল, কিসের সিম্বল হিসেবে দেখানো হয়েছে? হিউম্যান ফ্রিডম, হিউম্যান পোটেনশিয়াল, ইমাজিনেশন, মোরাল ট্রান্সফরমেশন অ্যান্ড রেজিস্ট্যান্স টু টাইরানি, এটার একটা সিম্বল হিসেবে দেখানো হয়েছে। নেক্সট হচ্ছে জুলিয়ান অ্যান্ড মেডালো। এটা 1824 এসেছিল। এটা ইংলিশ রোম্যান্টিসিজম একটা সেন্ট্রাল টেক্সট হিসেবে ধরা হয়। এটাকে কি হিসেবে ডেসক্রাইব করা হয়েছে? একটা কনভারসেশন হিসাবে। এখানে জুলিয়ান রিপ্রেজেন্ট করে শেলিকে আর মেডালো রিপ্রেজেন্ট করে লর্ড বাইরন। এটা লেখা হচ্ছে ন্যাচারালিস্টিক কনভেনশনাল স্টাইলে। এটা কি এক্সপ্লোর করে? ফ্রি উইল, রিলিজিয়ন, প্রগ্রেস, ফ্রাস্ট্রেশন, লাভ, হিউম্যান সাফারিং ইত্যাদি। এখানে যে লুনেটিক অ্যাসাইলাম, এটা একটা সিম্বল ছিল কিসের? একটা সাইকোলজিক্যাল যে প্রিজন অফ হিউম্যান বিং, মনুষ্য জাতির যে একটা সাইকোলজিক্যাল প্রিজন, এই প্রিজনকে দেখানো হয়েছে। ইম্পর্টেন্ট রোম্যান্টিক কনফ্লিক্ট কি ছিল যেটা শেলির ওয়ার্কে দেখা যায়? আইডিয়াল ভার্সেস রিয়ালিটি, জেন্ডার ভার্সেস পার্টিকুলার, পাস্ট ভার্সেস প্রেজেন্ট ভার্সেস ফিউচার, এইগুলো। এই কনসার্ন পরে ইম্পর্টেন্ট হয়েছিল ভিক্টোরিয়ান লিটারেচারের ক্ষেত্রে, কারণ ভিক্টোরিয়ান সোসাইটিতে যে লোয়ার ক্লাসের উপরে ভীষণ অপ্রেসিভ যে পলিসি যেগুলো অ্যাপ্লাই করা হতো। নেক্সট ইনফ্লুয়েন্স অন রবার্ট ব্রাউনিং। জুলিয়ান এন্ড মেডালো ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল অন লেটার ভিক্টোরিয়ান পোয়েট্রি। এটার দ্বারা একজন বিখ্যাত পোয়েট, ভিক্টোরিয়ান পোয়েট ইনফ্লুয়েন্স হয়েছেন কে? রবার্ট ব্রাউনিং এবং তার ড্রামাটিক মোনোলগস। ব্রাউনিং এর যে কবিতা চাইল্ড রোল্যান্ড, এটা থেকে শুরু করে ডার্ক টাওয়ার কেম, এই যে কবিতাগুলো, এগুলো যে ডিস্টার্বিং সাইকোলজিক্যাল কনসার্ন এটাকে শো করে। শেলির ন্যাচারাল পোয়েট্রি কেমন ছিল? তিনি অনেক শর্ট লিরিক্স লিখেছেন যেগুলো নেচারের দ্বারা ইন্সপায়ার্ড ছিল। এক্সাম্পল কি ছিল? টু এ স্কাইলার্ক, দ্য ক্লাউড, দ্য ইন্ডিয়ান সিরেনেড,
উইথ এ গিটার টু জেন, এ উইডো বার্ড, ওড টু ওয়েস্ট উইন্ড, এগুলো। এবার চলে আসি কবিতা কি এ উইডো বার্ড। এটা একটা কোল্ড এমটি উইন্টার ল্যান্ডস্কেপ প্রেজেন্ট করে, যেটা অ্যাকচুয়ালি কি দেখায়, লস ইমোশনাল নামনেসকে দেখায়। এখানে ইম্পর্টেন্ট রোমান্টিক টেকনিক কি ছিল, এক্সটার্নাল নেচার মিরর্স ইন্টারনাল ইমোশন। বাইরের প্রকৃতি ভেতরের যে ইন্টারনাল ইমোশন সেটাকে রিফ্লেক্ট করে। শেলিজ সেলফ এক্সপ্রেশন কি ছিল, Shelley has sometimes been criticized for placing his own emotions too directly at the center of his poetry. অনেকে এটা বলেছেন যে শেলির নিজের যে ইমোশন সেটাকে ভীষণ ডাইরেক্টলি তার পোয়েট্রির মাধ্যমে রিডারদের উপর চাপিয়ে দেন। যেমন এক্সাম্পল, ওড টু ওয়েস্ট উইন্ড, স্ট্যান্ডার্স রিটেন ইন ডিজেকশন নিয়ার নেপলস, এগুলো। ওড টু ওয়েস্ট উইন্ড এটা শেলি মোস্ট ইম্পর্টেন্ট পোয়েম ছিল। এখানে উইন্ড কিসের সিম্বল ছিল, ফ্রিডম, রেভলিউশন, চেঞ্জ, ডিস্ট্রাকশন অফ ওল্ড, ক্রিয়েশন অফ নিউ। এটা দ্য উইন্ড ডিস্ট্রয়স ডেড লিভস বাট অলসো ক্যারিজ সিডস দ্যাট উইল প্রডিউস নিউ লাইফ। উইন্ড সমস্ত মৃতদের ডিস্ট্রয় করে দেয়, কিন্তু নিজের সঙ্গে একটা জীবনের নতুন জীবনের যে একটা বীজ সেটা বহন করে। তো এখানে কি কি যে সিকোয়েন্স দেখা যায়, ডিস্ট্রাকশন থেকে রিনিউয়াল, সেখান থেকে রেভলিউশন, তারপর নিউ লাইফ। এটাই ছিল শেলি রেভলিউশনের ভিশনের মেইন যে সেন্ট্রাল আইডিয়া সেটা। এবার ডিফেন্স অফ পোয়েট্রি এটা 1821 লেখা হয়েছিল এবং পোস্টহিউমাসলি 1840 পাবলিশ হয়েছিল। এখানে শেলির পোয়েট্রি যে থিওরি সেটা প্রেজেন্ট করা হয়েছে। শেলি পোয়েটদের কিভাবে কনসিডার করেছেন, একজন প্রফেট হিসাবে, একজন মিশনারি হিসাবে, একজন পোটেনশিয়াল লিডার অফ সোসাইটি হিসাবে। কারণ পোয়েট্রি আর ইমাজিনেশন এটা হিউম্যান মাইন্ডকে অ্যাওয়েক করে দিতে পারে, জাগিয়ে তুলতে পারে এবং মোরাল এবং সোশ্যাল প্রোগ্রেসের প্রতি কন্ট্রিবিউট করতে পারে। পোয়েট্রি কিভাবে একটা সোশ্যাল চেঞ্জের ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র হতে পারে, তিনি তো বিশ্বাস করতেন যে পোয়েট্রি সোসাইটিকে চেঞ্জ করতে পারে। কারণ পোয়েট্রিকে কি ইউজ করে, ইমাজিনেশন, বিউটি, ক্রিয়েটিভ পাওয়ার, ইটার্নাল ট্রুথস, এইগুলো, যাতে বেটার সোসাইটি আনা যায়। শেলি পোয়েটদের বলেছিলেন দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটর অফ দ্য ওয়ার্ল্ড। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট Shelley's quotation for exams. এটা কিন্তু এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যে কোটেশন। Shelley's concept of the poet কারা ছিলেন শেলির মতে, তিনি বলেছেন যে দ্য পোয়েট ইজ নট মেয়ারলি অ্যান এন্টারটেইনার, শুধুমাত্র তার এন্টারটেইনার নয়, পোয়েট ইজ এ ক্রিয়েটর, ভিশনারি, প্রফেট, সোশ্যাল রিফর্মার। পোয়েটস ইমাজিনেশন কি কি রিভিল করতে পারে, নতুন পসিবিলিটি ফর হিউম্যানিটি। তাহলে আজকে আমরা এই দুজন মেজর পোয়েটদের সম্পর্কে আলোচনা করলাম। এরপর দিন আমরা আলোচনা করবো আরো দুজন সম্পর্কে, জন ক্লেয়ার এবং লর্ড বাইরন, এবং সাথে রোমান্টিক প্রোজটাও দেখব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। Thank you so much. Stay tuned for the next part.